বন্ধুরা, কম্পিউটার বেসিক্সের কোর্সে আমরা আগের দিন একটা খুব ইন্টারেস্টিং টপিক করিয়েছিলাম। সেটা হচ্ছে কম্পিউটার স্লো কেন হয়। আমরা কাজ করতে করতে এটা আমরা সকলেই কম বেশি ফেস করে থাকি যে কম্পিউটারটা কাজ করতে করতে স্লো হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর সেটাকে আবার কিছু একটা করতে হচ্ছে বা হার্ডওয়্যার টেকনিশিয়ান এসে করে দিচ্ছে, তারপরে আবার একটু ফাস্ট হচ্ছে আবার কিছুদিন কাজ করার পর। তো এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে এরকম স্লো হয়ে গেলে বিরক্তি হচ্ছে, অথচ কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। আমরা আগের দিন যেটা দেখিয়েছিলাম বিভিন্ন পয়েন্টের মাধ্যমে যে কি কারণে আমাদের কম্পিউটার স্লো হয় বা স্লো হতে পারে। আমরা রোগগুলো ধরেছিলাম এবং বলেছিলাম যে ওষুধ বা সলিউশন আমরা পরের এপিসোডে দেবো। তাহলে আগের দিনে যে রোগগুলো যে পয়েন্টগুলো আমরা ধরেছিলাম যে এই কারণে কম্পিউটারগুলো আমাদের স্লো হয়ে যায়, কম্পিউটার বা ল্যাপটপ যাই বলো স্লো হয়ে যায়, সিস্টেম স্লো হয়ে যায়, আজ তার ওষুধ বা সলিউশন খুঁজবো। সেই জন্য আজকের টপিকটার নাম হচ্ছে স্পিড আপ দ্য কম্পিউটার। এইটা তোমরা ইউটিউব ভিডিওতে দেখছো, সেম আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে। এটা তো পাবেই, আরও অনেক কিছু নতুন জিনিস দেখতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে ওখান থেকে। তো স্পিড আপ কেন করানোর দরকার হচ্ছে না, আগের দিন দেখেছিলাম কম্পিউটারটা খুব স্লো হয়ে গেছে। তাহলে কম্পিউটারটা স্লো হয়ে গেছে, এবার আমরা কি করে সেটা স্পিড আপ করবো। উই ক্যান রিসেট অর রিস্টোরিং দ্য সিস্টেম অ্যান্ড মেক থিংস ব্যাক টু ইটস অরিজিনাল লুক। Resetting a computer system means to eliminate the issues that are making the system slow and poor, although we have to careful and back up the things we have done in between. Otherwise, reset method erase all the changes we made to the system until now. কম্পিউটারটাকে বা সিস্টেমটাকে বা ওএসটাকে রিসেট করা যায়, রিস্টোর করা যায়। এতে করলে কি হয়, ধরো কথা বলছি, আমাদের কোনো একটা কিছু কারণে সফটওয়্যার কনফ্লিক্ট হলো বা যে কোনো কারণ হয়, সিস্টেমে কিছু প্রবলেম হলো পার্টিকুলার একটা ডেট থেকে, আজ থেকে মনে করো 10 দিন আগে সেটা ঘটেছিল। সেই ঘটার জন্য সিস্টেমটা স্লো হয়ে গেছে আস্তে আস্তে। তাহলে আমরা যদি রিস্টোর করি সেই আমাদের সিস্টেমটাকে সেই পার্টিকুলার ডেটের আগে কোনো একটা ডেটে, তখন তো কম্পিউটারটা স্লো হয়নি, তখন কম্পিউটারের পারফরমেন্সে ঘাটতি হয়নি। তাহলে সেই ডেটের আজ থেকে 10 দিন আগে যে কারণে কম্পিউটারটা স্লো হয়ে গেছিলো, তার আগের কোনো ডেটে যদি আমরা কম্পিউটারটাকে বা সিস্টেমটাকে রিস্টোর করি, তাহলে কি হলো, আমরা আমাদের যে সিস্টেম থেকে রিস্টোর করার পর যখন ফাইনালি যে আমাদের কাছে আসবে, সেখান থেকে ওই মাঝের কদিনের ওইগুলো আমাদের একদম ডিলিট করে দিলাম বা ডিলিট হয়ে গেল। এবার তুমি বলতে পারো যে মাঝের যে কাজগুলো করেছি বা কিছু ফাইল সেভ করেছি, ফাইল ওয়ার্ড এক্সেলে কাজ করেছি, পাওয়ার পয়েন্টে কাজ করেছি, হ্যাঁ, যদি অনলাইন না হয় অফলাইনে যে কোনো ফাইল যে কোনো কিছু কাজ আমাদের আগে থেকে ব্যাকআপ নিয়ে নিতে হবে, নিয়ে রিস্টোরে যেতে হবে, না হলে কিন্তু সেই ফাইলগুলো উড়ে যাবে। কারণ আমাদের সামনে ধরো আজকে কথা বলছি 20 তারিখ, আমি করব 5 তারিখের, মানে 10 দিনের আগে 15 দিনের পেছনে করব 5 তারিখে। তাহলে 5 তারিখে করবো মানে 6 তারিখ থেকে আর এই 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত এখানে যা করেছি এগুলো আমাদের ব্যাকআপ নিয়ে রাখতে হবে। নিয়ে রাখলে আমাকে কম্পিউটারটা রিস্টোরিং মোডে যাবে, অটোমেটিকলি রিস্টোর হবে হয়ে অপারেটিং সিস্টেমটা, এবং সেই তখনকার পর্যন্ত যা ফাইলস আছে, যা সফটওয়্যার আছে, যা অ্যাপ্লিকেশান আছে, সেই 5 তারিখের ডেটে যেরকম ফ্রেশ ছিল সেই অবস্থায় পেয়ে যাব। এমনকি এই 5 তারিখ আর 20 তারিখের মাঝখানে যদি আমরা কোনো একটা সিস্টেম বা কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা অ্যাপ্লিকেশান লোড করি, সেটাও কিন্তু থাকবে না, সম্পূর্ণ আগের অবস্থায় 5 তারিখের আগের অবস্থায় পাবো। সুতরাং ব্যাকআপ আমাদের নিয়ে নিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরের পয়েন্টটা কি দেখব, হাউ টু রিসেট। এই যে রিসেট বা রিস্টোরিং যেটা বললাম, সেটা কিভাবে করব। টু রিসেট দ্য সিস্টেম, ওপেন উইন্ডোজ সেটিং অ্যান্ড আপডেট অ্যান্ড সিকিউরিটি রিকভারি ইন উইন্ডোজ 10। কোথায় যেতে হবে, উইন্ডোজ সেটিংয়ে যেতে হবে, তারপরে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে, তারপরে রিকভারি ইন উইন্ডোজ 10 এই অপশানটায় যেতে হবে। এখানে আমরা পরে দেখাচ্ছি। হোয়েন উই রিসেট দ্য সিস্টেম উই গেট টু অপশান, টু রিস্টোর অ্যান্ড সেভ অল ফাইলস অর ফোল্ডার্স অর রিস্টোর উইদাউট সেভিং দ্য ফাইলস অর ফোল্ডার্স। মানে সমস্ত ফাইল এবং ফোল্ডারগুলো সেভ করে রিস্টোর করবো না, সমস্ত ফাইল এবং ফোল্ডারগুলো সেভ, মানে যেগুলো হচ্ছে রিসেন্ট, ওই যে পয়েন্টটা আমরা সিলেক্ট করেছি পেছনের পয়েন্টটা, তার মধ্যেকারের কথা হচ্ছে সিলেক্ট করব। এখন তুমি বলতে পারো তাহলে এই তো অপশান দিচ্ছে, অপশান অবশ্যই দেবে, কিন্তু পার্টিকুলার কোনটা ঘটনার জন্য এই
এই মাঝের কটা দিনের কোন ঘটনার জন্য কম্পিউটারটা স্লো হয়ে গেল, পারফরমেন্স কমে গেল, সেটা তো আমরা জানি না। সুতরাং জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে উইদাউট সেভিং অল ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, মানে এই যে ডেটটা, আজকের যা ডেট আর পেছনের যে ডেটটা সিলেক্ট করব তার মাঝখানে যেগুলো আছে উইদাউট সেভিং দ্য ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, এই অপশানটা সিলেক্ট করি। তার মানে সেই মাঝেরগুলো আমরা ধরে নিই বা ব্যাকআপ নিয়ে রাখি বলে আমাদের আর দরকার পড়ে না, সেই জন্য আমরা এই অপশানটা জেনারেলি সিলেক্ট করি, করে আমাদের সিস্টেমটাকে রিস্টোর করি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান অ্যান্ড কন্টিনিউ টু সিস্টেম রিস্টোর। অ্যাপ্রোপ্রিয়েট অপশান যেটা আমরা মনে করবো অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কাছে, সেটাকে চুজ করতে হবে এবং তারপরে সিস্টেমটা রিস্টোর করার জন্য কন্টিনিউ করতে হবে। আমরা দেখে নিই এই অপশানগুলো কীভাবে হয়। এই যে এখানে কি বললো যে উইন্ডোজের সেটিংয়ে গিয়ে আপডেট অ্যান্ড সিকিউরিটি রিকভারি ইন উইন্ডোজ 10, এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, তারপরে এখানে দেখো এই সেটিংয়ে গেছি, এই সেটিং, ঠিক আছে, এই সেটিংয়ে গিয়ে এই আপডেট অ্যান্ড সিকিউরিটি, দেখো আপডেট অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, তারপরে রিসেট দ্য পিসি, এখানে গেট স্টার্টেড এই অপশানটা এখানে আছে। এখানে দুটো অপশান আসবে যেরকম বললাম, সেই দুটো অপশানে আমাদের যে অপশানটা আমরা চুজ করব সেইটা। কিন্তু যদি চুজ করি যে না দরকার নেই ফাইলস এবং ফোল্ডার্সগুলো, তাহলে কিন্তু আমাদের ব্যাকআপ নিয়ে তারপরে আমরা এগোবো। তাহলে এই একটা রিসেট হলো বা রিস্টোর হলো, যেটা কিছুদিন আগেকার ভালো অবস্থায় কম্পিউটারটা ছিল বা সিস্টেমটা ছিল সেই অবস্থায় আমাদের নিয়ে গেল। এরপরের আমাদের অপশানটা কি আছে এখান থেকে পাবো, উই ক্যান চেক আপডেটস থ্রু স্টার্ট সেটিং আপডেট অ্যান্ড সিকিউরিটি উইন্ডোজ আপডেট চেক ফর আপডেটস। এবার দেখবো আমরা আপডেটস, মনে আছে আমরা প্রবলেম ধরেছিলাম যে কম্পিউটারটা যদি নিয়মিত আপডেট না থাকে, অপারেটিং সিস্টেম বলো বা কোনো অ্যাপ্লিকেশানের বলো, সেগুলো নিয়মিত যদি আপডেট না থাকে, এটা আমরা আলোচনা করেছিলাম। সেই আপডেটটা আমরা কোথা থেকে পাবো না, এইখান থেকে গেলে স্টার্টে ক্লিক করে তারপরে সেটিংয়ে যাব, তারপরে আপডেট অ্যান্ড সিকিউরিটি যাব, তারপরে উইন্ডোজ আপডেটে যাব, তারপরে চেক ফর আপডেটস। চেক ফর আপডেটস অথবা গো টু দ্য কন্ট্রোল প্যানেল অফ দ্য সিস্টেম, ক্লিক সিস্টেম অ্যান্ড সিকিউরিটি অপশান, দেন উইন্ডোজ আপডেটস অপশান, দেন সিস্টেম উইল স্লো দ্য রিকোয়ার্ড আপডেটস ইফ এনি। যদি কোনো আপডেট থাকে ওখানে, এখনও আমরা ইনস্টল করিনি, আপডেট করিনি, ওখানে সিস্টেম ধরা পড়ে গেছে, নেট থেকে যখন কানেকশান হয়েছে সেখান থেকে স্ক্যান করে ধরা পড়ে গেছে যে অনেক কিছু ফাইলস আছে যেগুলো আমাদের এখনও সিস্টেমে নেই, তার মানে ওটা আপডেট করতে হবে, সেটা দেখিয়ে দেবে। এরপর সেটাকে আপডেট করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তাহলে এটা হলো 2 নম্বর অপশান, আগেরটা 1 নম্বর হলো, এটা হলো 2 নম্বর অপশান। এই যে দেখো এইখানে এই ছবিটা আগের দিন দেখিয়েছিলাম, এই যে চেক ফর আপডেটস, এইখানে যদি কোনো এখনও আমাদের আপ টু ডেট, এখানে যে আপ টু ডেট দেখাচ্ছে মানে একদম সব কিছু আপ টু ডেট আছে। যদি কোনো কিছু আপ টু ডেট না থাকতো তাহলে কিন্তু এখানে আপ টু ডেট দেখাতো না, এখানে ফাইলগুলো দেখাতো যে কী আমাদের পেন্ডিং আছে, আপ টু ডেট করতে কী ফাইল পেন্ডিং আছে, যেগুলো এখনও আমাদের এখানে ডাউনলোড করা নেই, ইনস্টল করা নেই, সেইগুলো তখন আমাদের ডাউনলোড করে ইনস্টল করে কমপ্লিট করে নিতে হতো। এরপরে আসবো 3 নম্বর অপশানটা, ইফ উই রান মেনি অ্যাপস অর প্রোগ্রামস ইন দ্য সিস্টেম। এটাও আমরা তোমাদের প্রবলেম যখন নিয়ে আলোচনা করছিলাম সেটা করেছিলাম। ইট স্লোজ ডাউন দ্য সিস্টেম স্পিড, মোর নাম্বার অফ প্রোগ্রামস ওপেন মিনস that more RAM will be occupied, so close this program or apps which are not required with the help. বিভিন্ন প্রচুর পরিমাণে প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম, আমাদের কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগে, তাও আমরা বন্ধ করছি না, আবার একটা নতুন প্রোগ্রাম খুলছি, আবার একটা অ্যাপ্লিকেশান খুলছি, আবার একটা সফটওয়্যার চালাচ্ছি, এরকম করে করতে করতে দেখা যাচ্ছে প্রচুর অ্যাপ্লিকেশান আমাদের ডেস্কটপে খোলা আছে। তার ফলে কি হচ্ছে, ওই বলেছিলাম যেটা, র্যামের তো একটা ঘরগুলো নির্দিষ্ট করা আছে, কতখানি কে কতখানি জায়গা নেবে, কে কতখানি জায়গা খাবে ইত্যাদি, সেগুলো যদি উপচে পড়ে তাহলে কি হবে, র্যাম হ্যান্ডেল করতে পারবে না সেই প্রোগ্রামগুলো এক্সিকিউট করতে। তার ফলে র্যামের স্পিড যদি স্লো হয়ে যায়, আলটিমেটলি সিস্টেমের স্পিড স্লো হয়ে যাবে। তাহলে আমাদের দুটো উপায় আছে। প্রথমটা হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলিট, কিবোর্ড থেকে এই 3টে একসঙ্গে প্রেস করলে দেখবে এখানে টাস্ক ম্যানেজার অপশানটা আসছে, টাস্ক ম্যানেজার, কন্ট্রোল অল্টার ডিলিট। টাস্ক ম্যানেজার অপশান আসলে এগুলো তোমাদের আগের দিনে দেখিয়েছিলাম। এই দেখো কত প্রোগ্রাম এখানে খোলা আছে, আরও নিচের দিকে আছে, পুরো ছবিটা এখানে আসেনি, এই দেখো না বারটা একদম উপরের দিকে ওঠানো আছে, আরও এখান থেকে বারটা নিচের দিকে নামলে আরও প্রোগ্রাম এখানে পাওয়া যাবে, সব দেখাচ্ছে এখানে রানিং, স্ট্যাটাস এখানে সব দেখাচ্ছে এখানে রানিং। এত কিছু দরকার পড়ে না আমাদের, এগুলো আমরা ইজিলি এখান থেকে বেছে বেছে অনেক কটা আমরা ইজিলি এগুলো ডিসেবল করে রাখতে পারি, দরকার নেই, এত কিছু কিসের দরকার লাগে না, এগুলো অথচ চালু হয়ে গেছে।
তাহলে এগুলো সিলেক্ট করব, এখান থেকে এন টাস্কে ক্লিক করব, এন টাস্কে বটমে ট্যাবে প্রেস করব, দিয়ে এন টাস্ক করে রেখে দেবো। ঠিক আছে, তাহলে কন্ট্রোল অল্টার ডিলিট, এটা একটা পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি আছে, এখান থেকে দেখো না, আচ্ছা এটা 4 নম্বর অপশান। আর একটা পদ্ধতি আমি দেখাচ্ছি পরে, এটা হচ্ছে 4 নম্বর অপশান। আমরা টেম্প ফাইল নিয়ে আলোচনা করেছিলাম। টেম্প ফাইল, টেম্পোরারি ফাইল কোথা থেকে হতে পারে, অনলাইন অফলাইন দুটোই আমরা আলোচনা করেছিলাম। অনলাইন নেট থেকে আসতে পারে টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, আর অফলাইন যেটা হচ্ছে আমরা বিভিন্ন রকমের কাজ করতে গিয়ে এই টেম্পোরারি ফাইল জমা হয়। তাহলে সেটাকে রিমুভ করবার সলিউশনটা বা রিমুভ করবার জায়গাটা কোথায় না, যে কোনো একটা ড্রাইভের ওপর, সি হোক, ডি হোক, ই হোক। এখানে মাই কম্পিউটারে গেলে বা মাই পিসিতে গেলে যতগুলো ড্রাইভ দেখাবে, মনে করো সিতেই তো বেশি কাজ হয়, সিতেই তো সব কিছু ইনস্টল থাকে, সুতরাং সিটাই আমরা এখানে টার্গেট করব। সিটাকে ওপর রাইট ক্লিক করব, করে দেখো এখানে প্রপার্টিস বটম আছে, ঠিক আছে। সিটা রাইট ক্লিক করলে যে মেনুটা খুলে যাবে, সেখান থেকে প্রপার্টিসে সিলেক্ট করে প্রপার্টিসে ক্লিক করব। যে মুহূর্তে প্রপার্টিসে ক্লিক করলাম, এই উইন্ডোটা খুলে গেল। এখানে দেখো ডিস্ক ক্লিন আপ বলে একটা বটম আছে, ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপে ক্লিক করলে কি করলে আর একটা উইন্ডো খুলে যাবে। এখানে দেখো আমি যে সি টাইপটাকে চুজ করেছি, সেখানে ইউজ স্পেস কত দেখিয়ে দিচ্ছে, ফ্রি স্পেস কত দেখিয়ে দিচ্ছে। যে এই যে ইউজ স্পেস, তার মধ্যে এই টেম্পোরারি ফাইলস, ইন্টারনেট ফাইলস, কুকিজ, সব কিছু এভরিথিং এর মধ্যে ঢুকে আছে। যে মুহূর্তে আমি ডিস্ক ক্লিন আপে যাবো, ডিস্ক ক্লিন আপে ক্লিক করবো, এইরকম একটা উইন্ডো খুলে যাবে, যেখান থেকে আমাদের এখানে টিকগুলো দিতে হবে। আমাদের দেখে দেখে এখানে টিকগুলো দিতে হবে, কোনটা আমরা রিমুভ করতে চাই। এই যেমন প্রথমটা এখানে অপশান আছে, যেটা আগের দিনও দেখিয়েছিলাম তোমাদের, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস। ঠিক আছে, এটা হচ্ছে যখন নেট কাজ করব, এইখানে ফাইলগুলো, ইন্টারনেট ফাইলগুলো জমা হয়। আর এটা দেখো টেম্পোরারি ফাইলস, এটা অফলাইনেই জমা হয়, কিছু মানে নেট কানেকশান করতে হয় না, অফলাইনে জমা হয়। ঠিক আছে, এগুলো জমা হবে রিসাইকেল বিনে জমা হবে, হ্যাঁ, এরকম বিভিন্ন থাম্বনেল এগুলো জমা হবে। তো এগুলো সব কটা সিলেক্ট করে আমি এখানে ক্লিন আপ দ্য সিস্টেম এটা যদি করি, তখন দেখা যাবে এই আগের পজিশানটা আবার ফিরে আসবে। আগের পজিশান মানে এই অপশানটা, এখানে তখন দেখা যাবে যে ইউজ স্পেসটা কমে গেল আর ফ্রি স্পেসটা বেড়ে গেল। কারণ কি, সব ফাইলগুলো যেগুলো জমেছিল আননেসেসারি ফাইল, সেগুলো রিমুভ হয়ে গেল। তা এইভাবে টেম্পোরারি ফাইলস রিমুভ, টেম্পোরারি ফাইলস ফ্রম দ্য সিস্টেম, এটা করে নেওয়া যায়। আর একটা অপশান আছে কি, 2 নম্বর অপশান, ওই টেম্পোরারি ফাইলস রিমুভ করার 2 নম্বর অপশান। আমি এখানে রানে গিয়ে অথবা টাস্ক বারে এই পার্সেন্টেজ এই কথাটা লিখব, লিখে এখানে ওকে বটমে ক্লিক করব। ঠিক আছে, পার্সেন্টেজ, এই যে এখানে যেমন দেখুন লিখেছি পার্সেন্টেজ দিয়ে ওকে বটমে ক্লিক করলে কি হবে, এই অপশানটা খুলে যাবে। এখান থেকে যে অপশানটা খুলে যাবে, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছি, এই ফাইলগুলো সব কটা একসঙ্গে সিলেক্ট করব, যে শিফট কিবোর্ড থেকে শিফট এবং ডেল প্রেস করে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। হ্যাঁ, এর মধ্যে কিছু ফাইল দেখবে ডিলিট হবে না, সেগুলোকে আমরা স্কিপ করে যাব। কেন ডিলিট হবে না, না সেখানে সেই ফাইলগুলো বুঝে নিতে হবে সেই সময় কোনো কাজে ইনভলভ আছে, কোনো প্রসেসে ইনভলভ আছে। অনেক তো প্রোগ্রাম ব্যাক হ্যান্ডে ফ্রন্ট হ্যান্ডে চলে, কোনো একটা প্রোগ্রামের সঙ্গে লিঙ্ক আছে বা কোনো একটা প্রোগ্রামের সাথে কাজে ইনভলভ আছে, সেই জন্য সেগুলোকে স্কিপ করে যাবে না, দরকার নেই জোর করে এগুলো ডিলিট করার। যতখানি হয় এখান থেকে করিয়ে দেবে, দেখবে জায়গা অনেক ফাঁকা হয়ে যাবে, কম্পিউটারের স্পিড বেড়ে যাবে। অথবা এই সার্চ বারে আমি যদি টেম্প বলে এরকমভাবে লিখি, এরকমভাবে টেম্প বলে লিখি, এই সেম ফাইল এইগুলো একই পজিশান এখানে দেখাবে, এখানে চলে আসবে। এগুলো আমরা যদি সেমভাবে একসঙ্গে সিলেক্ট করে আর শিফট প্লাস ডেল প্রেস করি, তাহলে ওগুলো ওরমভাবে রিমুভ হয়ে যাবে। তাহলে এটা হলো 4 নম্বর। এবার আসবো আমরা 5 নম্বর, ডিসেবল দ্য আনওয়ান্টেড স্টার্টআপ প্রোগ্রাম। এটাও আমরা আলোচনা করেছিলাম প্রবলেমের ক্ষেত্রে। আমরা যখন কম্পিউটারটা ইনস্টল হয়, কোথা থেকে ডিসেবল করব, সেটা হচ্ছে স্টার্ট বটমে যাব, তারপরে সেটিং যাব, তারপরে অ্যাপস যাব, তারপরে স্টার্টআপ যাব। খুব সিম্পল জিনিস, স্টার্ট বটম, সেটিং, অ্যাপ, স্টার্টআপ। এটা কেন হয় না, স্টার্টআপ প্রোগ্রাম স্টার্টস রানিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি আর কম্পিউটার সিস্টেম স্টার্ট। আমরা কম্পিউটারটা অন করার সঙ্গে সঙ্গে সেই স্টার্টআপ প্রোগ্রামগুলো ব্যাকগ্রাউন্ডে রান হতে শুরু করে দিল, আমাদের কিছু করার থাকবে না। যতক্ষণ না
উই নিড টু ফাইন্ড আউট দোজ প্রোগ্রামস হুইচ আর নট রিকোয়ার্ড অ্যান্ড ডিসেবল সাচ প্রোগ্রাম। যতক্ষণ না আমরা সেই প্রোগ্রামগুলোকে দেখে দেখে কোনটা আমাদের লাগবে কোনটা লাগবে না সেগুলো আইডেন্টিফাই করি এবং যেগুলো লাগবে না সেগুলোকে ডিসেবল করে দিই, ততক্ষণ এগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং থাকবে। আমরা মানে না আমাদের ইচ্ছা সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে রানিং থাকবে, একমাত্র ডিসেবল করে দিলেই তবে জিনিসটা চলবে। আর এগুলো যদি ডিসেবল করা দেওয়া যায় দেখা যাবে এই সমস্ত প্রোগ্রাম যে র্যামে জমা হচ্ছিল এবং সেখানে র্যাম থেকে এক্সিকিউট হচ্ছিল, তাহলে এখান থেকে বেরিয়ে গেলে কি হবে, প্রোগ্রামগুলো ডিসেবল, র্যামের ঘরগুলো বা র্যামের জায়গাগুলো ফ্রি হতে শুরু করবে। আর যত র্যামের জন্য ফ্রি হতে শুরু করবে আমাদের দরকারি যে প্রোগ্রামগুলো চালাতে তারা বেশি জায়গা পাবে র্যামে কাজ করার জন্য, তার ফলে সিস্টেমের পারফরমেন্স বেড়ে যাবে। এই যে এখানে তো অল্প কটা প্রোগ্রাম দেখাচ্ছে, এখানে এরকম ভর্তি ওপর থেকে নিচে ভর্তি হয়ে থাকে, আমাদের শুধু দেখতে হবে আর ধরে ধরে ডিসেবল করতে হবে, যে কোনো আমাদের লাগবে না। এই দেখো স্টার্ট আপের মধ্যে এইগুলো থাকবে। ওই কন্ট্রোল অল্টার ডেল প্রেস করে টাস্ক ম্যানেজারে গিয়েও পেতে পারি, অথবা এই যে বললাম স্টার্ট বটম সেটিং অ্যাপস স্টার্ট আপ, এইটা এর মাধ্যমে গিয়েও আমরা পেতে পারি। এরপরে আসবো 6 নম্বর। Defragmentation is the process of arranging unauthorized bits of data into sequential and accessible blocks on the hard drive. Defragmentation আমরা দেখিয়েছিলাম যে ফাইলগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে গিয়ে যায়, তার ফলে ছড়িয়ে ছিটিয়ে যায়, হার্ড ডিস্ক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এবার কি হয়, আমি যখন কোনো একটা ফাইলে ধরো ক্লিক করছি, আইকনে ক্লিক করছি, ফাইলটা খুলতে হবে, তখন যেটা হয় সেটা হচ্ছে কম্পিউটারের থ্রু দিয়ে অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে ফাইলটা আমরা পাচ্ছি, কিন্তু অনেক লেটে পাচ্ছি, কারণ সে মানে প্রোগ্রামটাকে যে খুঁজে বার করে আমাদের সামনে আনবে সে তাকে হার্ড ডিস্কের পুরো হার্ড ডিস্কটা খুঁজতে হচ্ছে, এখানে একটু অংশ ওখানে একটু অংশ সেগুলো অংশ খুঁজে আবার সেগুলোকে জোড়া লাগিয়ে আমাদের সামনে তুলে ধরতে হচ্ছে, তারপরে টাইম বেশি লাগছে। এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে। যদি হার্ড ডিস্ক ফ্র্যাগমেন্টেশন হয়ে যায় তাহলে কিন্তু এরকম প্রবলেমটা হয়। সো দ্যাট উই ক্যান filters out the unused free space in the hard drive and speed up the system. তাহলে এগুলোকে যদি আমরা ডিফ্র্যাগমেন্ট করে নিই কী হবে, ডিফ্র্যাগমেন্টে কী হবে যে আনইউজড হার্ড ডিস্কে যখন আমরা কাজ করা শুরু করি, অপারেটিং সিস্টেম লোড করি, তারপর বিভিন্ন অ্যাপ্লিকেশান লোড করে কাজ করা শুরু করি, প্রথম যখন নতুন অবস্থায় হার্ড ডিস্কে পরপর সুন্দরভাবে ডাটাগুলো জমা হতে থাকে, একটা গোছানো ভাব থাকে। কিন্তু যে মুহূর্তে দীর্ঘদিন ইউজ করতে এটা ডিলিট করছি, এটা এখান থেকে কপি করে ওখানে পেস্ট করছি, এখান থেকে কাট করে ওখানে পেস্ট করছি ইত্যাদি, এরকম নানা রকম কার্যকলাপ চলতে থাকে, তো তখন কী হয়, ওই হার্ড ডিস্কের আর কোনো নিয়ম শৃঙ্খলা বজায় থাকে না ভেতরে। ওই বললাম ছড়িয়ে ছিটিয়ে যায়, একটা ফাইলের হয়তো 10টা টুকরো হয়ে 10 দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, যেখানে জায়গা পাচ্ছে সেখানে একটু করে অংশ ঢুকে যাচ্ছে, যেখানে জায়গা পাচ্ছে একটু করে অংশ ঢুকে যাচ্ছে। তার ফলে এখানে কি হয়, আনইউজড ফ্রি স্পেস, হয়তো দেখা গেল কোনো একটা ফাইলের কোনো একটা টুকরো 2 MB জায়গা আছে, সেখানে ফাইলের ওই অংশটুকুনি সাইজ হচ্ছে 2 MB, একটু কম, ওটা ওখানে ঢুকে গেল, কিন্তু একটু কম মানে বাকিটুকুনি তো জায়গাটা পড়ে রইলো, সেটা কোনো কাজে লাগছে না, তার মানে সেটা জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে লস, সেটাকে আমরা কোনো কাজে লাগাতে পারছি না। দীর্ঘদিন কাজ করতে করতে হার্ড ডিস্কের মধ্যে এরকম সৃষ্টি হয়। মোস্টলি দ্য কজ অফ দ্য ফ্র্যাগমেন্টেড হার্ড ড্রাইভ আর লার্জ ফাইল সাচ অ্যাজ ভিডিও, হেভি সফটওয়্যার আর গেমস। এই অবস্থায় যদি আমরা এর মধ্যে ভিডিও, হেভি কোনো গেম এইসবগুলো লোড করতে থাকি, আরও জায়গার শর্টেজ পড়ে। কেন? কারণ ছোটো অংশগুলোতে ওই বড় ফাইলগুলো ঢুকতে পারে না, সে তখন আরও বড় জায়গা খোঁজে। এবার বড় জায়গা খুঁজতে গেলে সেখানেও দেখা গেল আবার ছোট কিছু জায়গা আবার সেখানে নষ্ট হলো। In Windows 10, 8 or 7, the defragmentation option is scheduled automatically once per week. এই উইন্ডোজ 10 আগে এগুলো ম্যানুয়ালি করতে হতো, এখন এগুলো উইকলি পার উইকে একবার করে বাই ডিফল্ট সেট করা থাকে, সেটা অটোমেটিক্যালি হয়। বাট দেয়ার ইজ এ ম্যানুয়াল অপশন অফ ডিফ্র্যাগমেন্টেশন অলসো অ্যাভেলেবল, ম্যানুয়ালিও আমরা সেট করতে পারি। তাহলে এই যে তোমাদের এখানে দেখিয়েছিলাম, মনে থাকবে তোমাদের ছবিটা, যে ফাইলগুলো যদি ফ্র্যাগমেন্ট মানে একটা নির্দিষ্ট নিয়মে থাকে, তো এই যে এইখানে দেখো এটা একটা সুন্দর পরপর একটা ব্লকে ফাইলটা সেভ করা আছে, ফাইলের অংশটা এটা এখানে একটুখানি, এখানে একটুখানি, এখানে একটুখানি, এখানে একটুখানি। তাহলে এইটা থেকে ফাইল রিড করতে রিড এবং রাইট দুটোই দেরি হবে,
কিন্তু এখানে খুব ফাস্ট হবে, এখানে ফাস্ট হবে, এখানে দেরি হবে না। তাহলে আমাদের কি করতে হবে, ওই ডিফ্র্যাগমেন্ট করে নিতে হবে। এখানে কী হবে, টাস্ক বারে আমরা যদি শুধু এখানে থেকে দেখো লিখতে শুরু করেছি, এখানে যদি আমরা লিখি টাস্ক বারে এই কথাটা ডিফ্র্যাগমেন্ট, এই কথাটা এখানে অটোমেটিক্যালি এখানে এই অপশানটা চলে আসছে। তাহলে এখানে আমি যদি মাউস দিয়ে ক্লিক করি, তাহলে মাউস দিয়ে ক্লিক করলে এই উইন্ডোটা খুলে যাচ্ছে। এই উইন্ডোটা দেখো আমাদের যতখানি এগুলো ড্রাইভ আছে সিস্টেমে সব কটা এখানে দেখিয়ে দিয়েছে। এবার এখানে কারেন্ট স্ট্যাটাস, এখানে দেখো কারেন্ট স্ট্যাটাস 0% ফ্র্যাগমেন্টেড, 0% ফ্র্যাগমেন্টেড, সব 0%। কেন 0% দেখাচ্ছে না, ওই যে উইকলি শিডিউল করা আছে, এখন আর ম্যানুয়ালি করতে হয় না, উইকলি শিডিউল করে সেগুলোকে ডিফ্র্যাগমেন্ট করে নিয়েছে। এইবার তাহলে সেই জায়গাটা আমরা যদি ম্যানুয়ালি করতে চাই কোথায় যাব না, এই যে এখানে চেঞ্জ সেটিং এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে এখানে দেখো এই দেখো রান অন এ শিডিউল, এখানে উইকলি আছে, ডেলি আছে, মান্থলি আছে, যেটা আমরা সিলেক্ট করে নেবো সেই অনুযায়ী সেইটা ব্যাকগ্রাউন্ডে ঘটতে থাকবে। সিলেক্ট করে এখান থেকে ওকে প্রেস করতে হবে। তাহলে এইভাবে আমরা হার্ড ডিস্কটা, এই যে এখানে এটা ম্যানুয়ালি সিলেক্ট করা আছে, উইকলি সিলেক্ট করা আছে বলে এই দেখো এখানে উইকলি ঘটতে থাকছে এখানে, তার ফলে এখানে 0%, সব কোনো আর এরর নেই, ওই রকম এরর নেই, সব 0% হয়ে আছে। না হলে এটা কিন্তু বিভিন্ন পার্সেন্টেজে দেখাতো। তাহলে এটা একটা সলিউশন পেলাম। এর পরের সলিউশনটা দেখে নিই। মেক এ উইকলি মান্থলি চেক আপ অফ ইউর সিস্টেম অ্যান্ড স্ক্যান ফর সাচ ম্যালিশিয়াস প্রোগ্রামস। আমাদের ভাইরাস তো বিভিন্নভাবে লোড হয়ে যায় আমাদের কম্পিউটারে, যেটা আমরা দেখিয়েছিলাম। তার জন্য তাহলে কী করতে হবে, অ্যান্টিভাইরাস লোড করে রাখতে হবে। এবং শুধু লোড করে রাখলে হবে না, অ্যান্টিভাইরাসও অটোমেটিক সেটিং করা যায়, ব্যাকগ্রাউন্ডে স্ক্যান করবে। তাছাড়াও আমাদের নিজেদের থেকে একবার উইকলি অথবা মান্থলি, যার যেটা সুবিধে, ফুল স্ক্যান সিস্টেমটা করিয়ে নেওয়া উচিত। উইকলি অথবা মান্থলি ফুল স্ক্যান সিস্টেমটা করিয়ে নেওয়া উচিত অ্যান্টিভাইরাস দিয়ে, যার যা অ্যান্টিভাইরাস লোড করা আছে তাই দিয়ে। ইউজ অ্যান্টি-malware or antivirus software as precaution. These antivirus and anti-malware are used for the prevention and scan of the viruses. যদি কোনো ভাইরাস থেকে তাকে ফুল স্ক্যান করিয়ে নিয়ে সেখানে ধরা পড়ে যাবে, অবশ্যই ধরা পড়ে গেলে সে সেটা ডিলিট করবে না, কোয়ারেন্টাইন করবে। অ্যান্ড উইন্ডোজ ডিফেন্ডার, যদি অ্যান্টিভাইরাস বাইরের থেকে কোনো লোডও না করা থাকে, উইন্ডোজ 10-এর মধ্যে উইন্ডোজ ডিফেন্ডার আছে বাই ডিফল্ট, অ্যান্ড ওটাও অ্যান্টিভাইরাস। উইন্ডোজ ডিফেন্ডারের সম্বন্ধে আমরা ডিটেলস আমাদের ভিডিও বানানো আছে, যারা দেখতে ইচ্ছুক, জানতে ইচ্ছুক আমাদের ভিডিওতে দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো উইন্ডোজ ডিফেন্ডার চালিয়েও এই অ্যান্টিভাইরাসের কাজ করানো যায়। ক্যান বি ইউজড ফর দ্য ভাইরাস আর ম্যালওয়্যার স্ক্যান। উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টার কোথা থেকে পাবো, উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টারে যেতে হবে, তারপরে ভাইরাস অ্যান্ড থ্রেটসে যেতে হবে। এই যদি আমাদের অ্যান্টিভাইরাস কোনো লোড করা না থাকে, অ্যান্টিভাইরাস লোড করা থাকলে সেখানে অ্যান্টিভাইরাসের আইকনে ডবল ক্লিক করে খুলে সেই আইকন থেকে আমরা সেট করে নিতে পারি, ফুল স্ক্যান করে নিতে পারি, বা কোনো পেন ড্রাইভ দিলাম সেটাকে স্ক্যান করে নিতে পারি, আলাদা করে সেসব করতে পারি। আর যদি উইন্ডোজ 10-এর যে ফিচার উইন্ডোজ ডিফেন্ডার, সেই ডিফেন্ডারে যদি করতে চাই তাহলে প্রথমে যাব উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টার, তারপরে ভাইরাস অ্যান্ড থ্রেটস। এই দেখো ভাইরাস অ্যান্ড থ্রেটস প্রোটেকশন, এই অপশানটা, এই অপশানে আমরা যাব উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টার। এই অপশানে গিয়ে উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টারে এই অপশানে গিয়ে আমরা এই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এই অপশানে যাব। It may happen that when the system is not connected with the internet, it works smoothly and efficiently. পরের অপশানটা, পরের সলিউশনটা, but it gets connected to the internet, the speed slow down and performance degrades. The reason behind it is the plugins, add-ons, notification or extension. Disable such plugins if not required. দেখা যাচ্ছে কম্পিউটারটা যখন ইন্টারনেট কানেকশান নেই তখন সুন্দর চলছে, কোনো প্রবলেম নেই। ইন্টারনেট কানেকশান করলেই কম্পিউটারটা স্লো হয়ে যাচ্ছে, এরকম অনেক কাস্টমার কমপ্লেন করে। কি দেখতে হবে আমাদের না, বিভিন্ন রকমের উইন্ডোজ যখন ইন্টারনেট কানেকশান হয়, আমাদের ইচ্ছা মানে আমরা জেনে অথবা না জেনে বিভিন্ন প্লাগইনস, অ্যাড-অনস, নোটিফিকেশান বা এক্সটেনশান আমরা অ্যাড করে থাকি, গুগল ক্রোমের থেকে হোক বা অন্য কোনোভাবে হোক। এই যেগুলো অ্যাড করছি সেগুলো অ্যাকচুয়ালি যখন নেট কানেকশান করছি এবং যখন ওয়েব সার্চ করছি, ওয়েব ব্রাউজ করছি,
তখন কিন্তু সেগুলোকে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সব কটা। শুধু অ্যাক্টিভ হচ্ছে না, সে অ্যাক্টিভ হয়ে তো অ্যাক্টিভ হচ্ছে মানে সে এক্সিকিউট করছে। এক্সিকিউট করছে তার মানে সেটা মেমোরিতে চাপ পড়ছে, মেমোরিতে সেটা লোড হচ্ছে। তাহলে ওইগুলো যদি বাইরে থেকে এই প্লাগইনস, অ্যাড-অনস, নোটিফিকেশান, এক্সটেনশান এগুলো যদি মেমোরির উপর জায়গা খায়, মেমোরিকে কনজিউম করে, আলটিমেটলি মেন যেটা আমাদের পারপাস, মেন যেটা কাজ, ওয়েব সার্চ বা অন্য ওয়েবসাইটে ঢুকে কোনো ইনফরমেশান চেক করা বা আপলোড করা ইত্যাদি, সেইগুলো তখন এফেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এগুলোকে আমাদের যেগুলো লাগবে না সেগুলোকে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল সাচ প্লাগইনস ইফ নট রিকোয়ার্ড, ডিসেবল করে দিতে হবে। আরেকটা আমরা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস। সেটারও সলিউশনটা কী না, অ্যানিমেশন অ্যান্ড আদার ভিজুয়াল এফেক্টস অলসো ইম্প্যাক্ট দ্য স্পিড। Ultimately, it's affect the speed of the RAM of the system, so we have to adjust the performance and visual effects for the best performance option. তাহলে আমাদের এই পারফরমেন্সটাকে বেস্ট পারফরমেন্স অপশানে মানে সেটিংটাকে ঠিক করতে হবে। যদি সেটিংটা ঠিক থাকে তবুও ম্যানেজ হয়ে যাবে, এই অ্যানিমেশন বা ভিজুয়াল এফেক্ট ততটা এফেক্ট হবে না। কিভাবে ঠিক করব? কন্ট্রোল প্যানেলে যেতে হবে, তারপরে সিস্টেমে যেতে হবে, তারপরে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যেতে হবে। কন্ট্রোল প্যানেল, সিস্টেম, অ্যাডভান্স সিস্টেম সেটিং, এবং তারপরে দেন ইন দ্য পারফরমেন্স সেকশন, তারপরে ক্লিক অন সেটিং। পারফরমেন্স সেকশানে গিয়ে ক্লিক অন সেটিং দেখে নিই আমরা। তাহলে কন্ট্রোল প্যানেল, সিস্টেম, অ্যাডভান্স সেটিং, কন্ট্রোল প্যানেল, সিস্টেম, অ্যাডভান্স সিস্টেম প্রপার্টিস, এখানে এই অ্যাডভান্স সেটিং, ঠিক আছে, এই অ্যাডভান্স সেটিং, তারপরে এখানে পারফরমেন্স, এই যে পারফরমেন্সের মধ্যে সেটিং, এই কটা স্টেজে আমরা দেখলাম। এখানে ঢুকে আমাদের সেগুলো সেটিংগুলো ঠিকঠাক করে নিতে হবে, অপটিমাইজ করে নিতে হবে। করে নিলে এই অ্যানিমেশন আর ভিজুয়াল এফেক্ট যেটার জন্য সিস্টেম স্লো হচ্ছিল সেটা ততটা হবে না। এই দেখো এখানে যখন এই সেটিংয়ে ঢুকবো, এখানে এই দেখো অ্যানিমেশন কন্ট্রোল, অ্যানিমেশন উইন্ডোজ, অ্যানিমেট উইন্ডোজ, অ্যানিমেশন ইন দ্য টাস্ক বার, এই কত এরকম নিচেও আরও আছে, এইরকমভাবে পাবে। তারপরে আমরা অপশন এখানে কি করতে পারি, আমাদের যদি জানা থাকে অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স, এটাকে ঠিক মারতে পারি। অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এটাকে ঠিক করতে পারি। অথবা লেট উইন্ডোজ চুজ হোয়াট ইজ বেস্ট ফর মাই কম্পিউটার, এটাকে ঠিক করে রাখতে পারি। উইন্ডোজকে চুজ করতে দাও, সে ডিসাইড করুক সে কোনটা আমাদের পক্ষে ভালো হবে। অথবা যদি আমরা নিজেরা ডিসাইড করতে চাই, নিজেরা ডিসাইড করতে পারি, তাহলে এই কাস্টমসে ক্লিক করে আমরা কোনোটা, এখন কিন্তু কোনো টিক উঠবে না এখান থেকে বা নতুন করে দেওয়া যাবে না, যতক্ষণ এই কাস্টমসে ক্লিক করে আমরা করি। কাস্টমসে ক্লিক করে এই টিক উঠিয়ে কমিয়ে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে এইভাবে আমাদের সেটিং করে নিতে হবে বা সেটিং করে নেব আমাদের মতো করে। এবারে আসছে ইফ অ্যান্ড অনলি ইফ বাই ট্রাইং অল দ্য অ্যাবোভ অপশান, এতগুলো যে অপশানগুলো তোমাদের একটার পর একটা সলিউশন দিয়ে আসলাম, বাট স্টিল নট সলভ টু স্পিড আপ দ্য সিস্টেম, দেন ট্রাই ফর দ্য রিইনস্টলেশন অফ উইন্ডোজ। তারপরে এতগুলো প্রবলেম, এতগুলো সলিউশন দিয়েও যদি কাজ না হয়, তাহলে যেটা আমাদের করতে হবে সেটা উইন্ডোজটাকে আবার রিইনস্টল করতে হবে ফরম্যাট করে রিইনস্টল করা মানে সব কিছু ওখানে ফ্রেশভাবে ইনস্টল হবে, নতুনভাবে ইনস্টল হবে। ওই ডিফ্র্যাগমেন্টেশন ওই প্রবলেমগুলো যাবে, যেসব মেমোরি খেয়ে কনজিউম করে আছে, যেসব উল্টোপাল্টা প্রোগ্রাম যেগুলো আমাদের দরকার নেই সেগুলো যাবে। এরকম করে সমস্ত দিক থেকে ব্যাপারটা একদম ফ্রেশ হয়ে নতুন অবস্থায় যেরকমভাবে লোড করলে হয় সেরকমভাবে লোড করতে হবে। কিন্তু আমাদের এই করার আগে সমস্ত ফাইল সব কিছু আমাদের ব্যাকআপ নিয়ে নিতে হবে, কারণ ইট উইল রিসেট অল দ্য ড্রাইভার্স অ্যান্ড সেটিং টু এ নিউ ভার্সান। আমাদের এই যে যদি রিইনস্টল করি উইন্ডোজ, নতুন করে ফরম্যাট করে রিইনস্টল করি, এটা কিন্তু পুরো একদম নতুন অবস্থায় করলে যেরকম হয় সেরকম কন্ডিশানে চলে যাবে, তার ফলে আমরা কিছু আর ডাটা পাবো না। সুতরাং আমাদের কিন্তু ব্যাকআপ নিয়ে তবে রিইনস্টল করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা মেজর স্টেপস। আগের যতগুলো স্টেপস তোমাদের দেখালাম সেইগুলো সলিউশন না হলে, তাই সেইগুলো দিয়ে সলিউশন না হলে এই অপশানটাই রিইনস্টল অপশানে যেতে হবে। এরপরে এইটা দিয়েও যদি না হয় তাহলে দেখো এগেন নট সলভ, রেড কালারে রেখেছি, কারণ কি এটা একদম ফাইনাল স্টেজ, এটা একদম চরম লাস্ট, আর এছাড়া আর কিছু অপশান নেই। 1 নম্বরের অতগুলো অপশান, প্রথম ধাপের অতগুলো অপশান, তারপরে দ্বিতীয় ধাপে রিইনস্টলেশন সব করে তাও যদি না হয়, ওই জন্য একদম রেড কালারে চলে গেল। তার মানে বুঝতে হবে
চেক ফর দ্য হার্ডওয়্যার ইস্যু। হার্ডওয়্যারের কোনো প্রবলেম আছে, কোনো না কোনো প্রবলেম আছে। There may be chances that any hardware component may be failed, such as hard drives, failure, CPU, motherboard, UPS অথবা CPU ফ্যান, আরও অনেক কিছু হতে পারে, র্যাম থেকে হতে পারে, অনেক কিছু হতে পারে। এখন তোমরা বলবে এইটা একটা এরকমভাবে লাইন দিয়ে ছেড়ে দিলাম কেন, ডিটেলসে লিখলাম না কেন বা ডিটেলসে বললাম না কেন? এই কারণে বললাম না, এটা কম্পিউটার বেসিক্সের মধ্যে এই ভিডিওটা করছি, সেই জন্য কম্পিউটারের বেসিক্সের যেটুকুনি পার্ট ছিল এই ইনস্টল পর্যন্ত সেইটুকুনি করিয়ে দিলাম। এই পার্টটা হার্ডওয়্যারের, এখানে এটাকে টেনে আমরা ভিডিওটাকে বড় করতে চাইছি না বা বড় করার দরকার নেই। এটা হার্ডওয়্যার পার্টে আছে, হার্ডওয়্যার পার্টের মধ্যে পড়ে গেল, সুতরাং হার্ডওয়্যার পার্টে এর সলিউশন তোমরা পেয়ে যাবে হার্ডওয়্যারের ভিডিওগুলো দেখলে আমাদের। সেই জন্য এটা এরকম শর্টে ছেড়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে এখানে রেড কালার দিয়ে লিখে দিয়েছি এই কারণে যে এরপরে এই আমাদের যদিও তাও সলভ না হয়, তার মানে বুঝতে হবে প্রবলেমটা সিরিয়াস। তার মানে হার্ডওয়্যার আমরা যদি নিজেরা না পড়ি, হার্ডওয়্যার টেকনিশিয়ানকে ডেকে প্রবলেমটাকে সলভ করাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে রোগ ধরলাম, রোগের যে রোগের সেই অনুযায়ী ওষুধ দিলাম। আশা করি এই রোগটাও জানতে পারলে, রোগের ওষুধও জানতে পারলে, সুতরাং নিজেরা এবার থেকে নিজেরা বাড়িতে তোমরা এই রোগ ধরে রোগের ওষুধ দিয়ে সলিউশন করে নিতে পারবে, সলভ করে নিতে পারবে। সিস্টেম স্লো যদি হয়ে যায় সেটাকে স্পিড আপ করিয়ে নিতে পারবে। আশা করি আর কোনো প্রবলেম হবে না। যদিও প্রবলেম হয়, তার মানে হার্ডওয়্যার, যেটা বললাম এক্ষুনি, হার্ডওয়্যারের ভিডিওগুলো বা টপিক ধরে ধরে হার্ডওয়্যারের কয়েকটা ভিডিও দেখে নিও, সেখানে তাহলে হার্ডওয়্যারটাও বুঝে যাবে হার্ডওয়্যারে কী চেক করতে হয়, কীভাবে চেক করতে হয়। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা, এই দুটো পরপর ভিডিও তোমাদের রেগুলার যা কাজকর্ম সেগুলো করার সঙ্গে সঙ্গে এইগুলো শিখে রেখে এইগুলো জেনে তোমাদের উপকারে আসবে। ঠিক আছে? তো এইরকমই ইন্টারেস্টিং ভিডিও আমরা পরের দিন নিয়ে এতদিন ধরে আসছি, পরের দিন আবার আসবো। এরকম চলতে থাকবে আরও বেশি ভিডিও, এবং চলতে থাকবে। আমরা উৎসাহ নিয়ে আরও বেশি নতুন নতুন ইন্টারেস্টিং টপিক তোমাদের সামনে নিয়ে আসবো। যদি তোমরা একটু ভিডিওগুলোকে লাইক দাও, একটু শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, তাহলে ভিডিওগুলো আমাদের আরও ছড়াবে, আরও লোকে জানতে পারবে, আমরাও বেশি উৎসাহ পাবো, আরও নতুন নতুন টপিক, ইন্টারেস্টিং টপিক তোমাদের সামনে এইভাবে নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত। পরের দিন আমার নতুন টপিক নিয়ে আমরা ফিরে আসছি।